শুরু করছি প্রেম বসন্ত। লিখনিতে হামিদা আক্তার ইভা হায়াত। পর্ব সংখ্যা ৩০। আচ্ছা মা, আমি তো এখনো হাঁটতে পারি নাকি? তুমিই বলো, বাড়িতে সব সময় বসে থাকতে ভালো লাগে? বেহরুজ বেগম নুসরাতের কথা শুনে যাচ্ছেন চুপচাপ। মাশফিক চৌধুরী পাশেই মেয়ের কাছে বসে চা খাচ্ছেন। আজ তিনি দুপুরের পরে বাড়ি ফিরেছেন। নুসরাত মেয়ের থেকে কোনো উত্তর না পেয়ে নুসরাত মায়ের থেকে কোনো উত্তর না পেয়ে বাবার দিকে তাকালো। বাচ্চাদের মতো আবদার করে বলল, তুমি আমাকে বাইরে নিয়ে চলো বাবা, আম্মু আমার কথা শুনছে না দেখছো? মাশফিক চৌধুরী চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালেন। নুসরাতের হাত ধরে দাঁড় করে বেহরুজ বেগমকে বললেন, আমার মেয়েটার একটা কথাও শোনো না তুমি। ছেলে মেয়েদের জন্য আমাকে এখন আরেকটা বিয়ে করতে হবে। বেহরুজ বেগম কটমট করে তাকালেন। খবরের কাগজ মুঠে নিয়ে বললেন, আজকাল বড্ড কথা ফুটেছে মুখে তোমার। তা ঠিক, মেজো ছেলেটার বুধ ঘাড়ে চেপেছে বোধ হয়। নুসরাত ঠোঁট টিপে হাসলো। বাবার হাত ধরে বাড়ি থেকে বের হলো তৎক্ষণাৎ। আবাসিক এলাকায় হওয়া সবকিছু নীরব। আশেপাশে মানুষের আনাগোনা থাকলেও পরিবেশ শান্ত। নুসরাত গুটি গুটি পায়ে বাবার সাথে পা মিলিয়ে হাঁটছে। আর চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা। হুম। খারাপ লাগছে হাঁটতে? না আম্মু, অনেকদিন হলো বাইরে এভাবে হাঁটা হয় না, আজ হাঁটো। মাশফিক চৌধুরী হাসলেন। নুসরাত ফের বলল, বড় ভাইয়া কোথায় আব্বু? 2 দিন হয়ে গেল বাড়িতে নেই। কায়নাতকে নিয়ে ঢাকার বাইরে গেছে? হ্যাঁ, হয়তো 2-1 দিন পর ফিরবে। নুসরাত মাথা নাড়ল। শহরের বিকেলটা তখন সোনালি আলোয় ভেসে যাচ্ছে। রাস্তায় ল্যাম্পপোস্টগুলোর আলো এখনো জ্বলেনি। চারপাশটা শান্ত, শুধু কিছু গাড়ি আর মানুষের টুকটাক চলাচল। নুসরাত বাবার হাত শক্ত করে ধরে হাঁটছে। তার 7 মাসের উঁচু পেটটা পরিষ্কার চোখে পড়ে। ঢিলে ঢালা একটা গোল জামা পরে আছে। চুলগুলো হালকা খোঁপায় বাঁধা। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে থেমে যায়। আবার বাবার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে চলে। মাশফিক চৌধুরী এক হাত দিয়ে মেয়ের হাত আরেক হাত দিয়ে তার কাঁধের ভর দিলেন। ক্লান্ত লাগছে আম্মু? নুসরাত মাথা নাড়ায়। ঠোঁটে মিষ্টি হাসি খেলে খেলে গেল। না বাবা, অনেকদিন পর এভাবে বের হলাম তো ভালো লাগছে। মনে হচ্ছে আবার আগের নুসরাত হয়েছি। আগের নুসরাত মানে? যে নুসরাত ছোট্ট শাড়ি গায়ে দিয়ে তোমার হাত ধরে আগে রাস্তায় হাঁটতো, সেই নুসরাত। বাবা হেসে ফেললেন। মনে আছে এখনো? সব মনে আছে বাবা, স্মৃতিগুলো তো আর হারিয়ে যায় না। এখন আমি মা হতে চলেছি, তারপরও তোমার কাছে আমি সেই ছোট্ট মেয়ে। মাশফিক চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর শ্বাস ফেললেন। সত্যি বলতে কি, তুই মা হচ্ছিস এটা ভেবে আমি কখনো কখনো অবাক হয়ে যাই। আমার ছোট মেয়েটা কেমন করে যে এত দ্রুত বড় হয়ে গেল। কিন্তু আমি তো বড় হইনি বাবা, তোমার কাছে আমি আজীবন বাচ্চা। দুজনের কথোপকথনের ফাঁকে বিকেলের বাতাস বয়ে যাচ্ছিল। একটা ছোট কফি শপের সামনে দিয়ে তারা হাঁটছিল। কাচের ভেতর হাসি ঠাট্টায় মেতে থাকা কিছু যুবক যুবতী দেখে নুসরাত হালকা দীর্ঘশ্বাস ফেলল। দেখো বাবা, ওরা কত চিন্তাহীন। আমারও যদি এমন একটা সময় থাকতো। মাশফিক চৌধুরী মেয়ের চোখে দুঃখের রেখা দেখে মাথায় হাত রাখলেন। তোর সময় আছে মা, জীবন শুধু দায়িত্বের নাম না, আনন্দেরও নাম। তুই মা হচ্ছিস, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? নুসরাত পেটে হাত রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলো। সত্যি বাবা, এখানে একটা ছোট্ট প্রাণ লুকিয়ে আছে। ভাবলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। মাশফিক চৌধুরী তার কথা শুনে আবেগে চুপ হয়ে গেলেন। দূরে কয়েকজন শিশু খেলছে। তাদের হাসির শব্দ ভেসে আসছে। নুসরাত থেমে দাঁড়ালো। বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে মৃদু গলায় বলল, আমার সন্তানেরও এমনভাবে খেলতে ইচ্ছে করবে একদিন। আমি কি তাকে পাবো বাবা? আমার মতো মুক্তভাবে হাসতে খেলতে দিতে? পারবি। তোকে আমি যেমন শিখিয়েছি, তুইও তোর সন্তানকে তেমনই শিখাবি। নুসরাত বাবার হাত শক্ত করে ধরল। চোখে চিকচিক করে উঠল অশ্রু। আমার যদি কিছু হয়ে যায় বাবা, ওকে তোমরা দেখবে না? বাবা হঠাৎ থমকে মেয়ের মুখের দিকে তাকালেন। তার চোখ কঠিন অথচ কণ্ঠস্বর কোমল। এমন কথা আর কোনোদিন বলবি না। তুই ভালো থাকবি, তোর সন্তান ভালো থাকবে ইনশাল্লাহ। নুসরাত মুচকি হাসল। সামনে পা বাড়িয়ে মৃদু গলায় বলল, জন্ম না দিয়েও তুমি বাবা হয়েছ। আমি কোনোদিন অনুভব করিনি তুমি আমার জন্মদাতা বাবা নও। জীবন দিয়ে তোমাদের ঋণ শোধ করতে পারবো না বাবা। আল্লাহ কখন ডাক দেন তা তো আমরা জানি না। আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আগলে রেখো। ওকে বলো তোমার মা তোমাকে ভীষণ ভালোবাসতো।
মাশফিক চৌধুরী নীরব হয়ে মেয়ের হৃদয় ভাঙার কথা শুনলেন। তিনি জানেন নুসরাতের জীবনটা বড্ড কঠিন। যাকে ভালোবেসে বিয়ে করলো সেই মানুষটা জঘন্যভাবে ঠকিয়ে এক অন্য নারীতে মত্ত হলো। ছোটবেলায় মামা মা বাবা হারিয়ে এতিম হয়ে তাদের কাছে এলো বাড়ির মেয়ে হয়ে। যতই বাবা মায়ের মতো ভালোবাসুক না কেন, জন্ম যারা দিয়েছেন তাদের কমতি পূরণ করা যে অসম্ভব। তিনি কথা বাড়িয়ে আর মেয়ের ক্ষতর জায়গায় ক্ষত দিতে চাইলেন না। মেয়ের হাত ধরে সামনে হাঁটা ধরলেন। গধূলি বিকেলে বাবা আর মেয়ের স্মৃতিতে এক নতুন মুহূর্ত যোগ হলো। নুসরাত আর চোখে বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, অথচ চোখে জমেছিল থাকা জল। শেহের তার মাকে নিয়ে খালার বাসায় গিয়েছিল, পাশে তার আন্টির বাসা। রাস্তায় নুসরাত আর মাশফিক চৌধুরীর সাথে দেখা হতে তারা দাঁড়িয়ে গেল। শেহারের মা মাশফিক চৌধুরীকে দেখে সালাম দিলেন, বললেন, এই অসময়ে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই? মাশফিক চৌধুরী মেয়ের হাত উঁচিয়ে বললেন, মেয়েটার মন মেজাজ আজকাল ভালো থাকে না ভাবি, তাই ভাবলাম আজ যেহেতু বাড়িতে আছি একটু বাইরে গিয়ে হেঁটে আসি মেয়ের সাথে। মহিলা মুচকি এসে নুসরাতের দিকে তাকালেন। তুমি ভালো আছো মা? নুসরাত মাথা নেড়ে হ্যাঁ বুঝালো, তারপর বলল, কোথায় গিয়েছিলেন আন্টি? বড় আপুর বাসায় গিয়েছিলাম একটু। তোমরা তোমাদের বাড়িতে এক তোমরা আমাদের বাড়িতে একদিন এসো, ঘুরে যেও। নুসরাত মুচকি এসে মাথা নাড়ল। সে নুসরাতের উঁচু পেটের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ মুখ ফসকে বলে উঠল, তোমার বাচ্চা এখনো হচ্ছে না কেন রাত পাখি? নুসরাত হতভম্ব হয়ে শেহের দিকে তাকালো। শেহের মা কেমন অদ্ভুত চোখে ছেলের দিকে তাকালেন। মাশফিক চৌধুরী শব্দ করে হেসে উঠলেন শেহেরের কথা শুনে। তিনি বললেন, সময় হলে সে আসবে আমাদের মাঝে, এখনো অনেকটা সময় বাকি। নুসরাত দৃষ্টি নত করলো। বাবার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, বাবা আমার ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। তিনি শেহেরকে বললেন, আমাদের বাড়ি যেও, ঘুরে এসো শেহের। আর ভাবি আপনিও যাবেন ভাইকে নিয়ে? আজ আসি, সন্ধ্যা হয়ে এলো প্রায়। তিনি মেয়েকে নিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন। নুসরাত শুকনো ঢোক গিলে একবার পিছু ফিরে তাকালো, দেখলো শের এদিকেই তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। খুব বেশি রাত নয়, 8টা কি 9টার মতো বোধ হয়। কায়নাত ভেজা বালুর উপর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে সামনে। গায়ে অনেক লম্বাটা একটা কালো রঙের শার্ট আর একটা কালো রঙের তার সালোয়ার। চাঁদের আলোয় ভেসে আছে তার সমুদ্রের তট। ঢেউ এসে বালির গায়ে আছড়ে পড়ে আবার গলে যাচ্ছে অদৃশ্যর দিকে। কায়নাত খিলখিল করে হাসতে হাসতে হঠাৎ দৌড়ে গেল সামনে, যেন ছোট্ট এক কিশোরী বউ অকারণে আনন্দ খুঁজে পেয়েছে চারপাশে। বাতাসে উড়তে থাকা লম্বা চুলগুলো পেছনে ছুটতে ছুটতে তাকে আরো মোহনীয় করে তুলছে। অন্য কিছুটা দূরে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে চোখ ভরে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টি বড় শান্ত অথচ গভীর, যেন কায়নাতের প্রতিটি হাসি, প্রতিটি পদক্ষেপ তার বুকের ভেতর খোদাই করে রাখতে চাইছে। কায়নাত সমুদ্রের ধারে গিয়ে থেমে হঠাৎ হাত মেলে ধরল। ঢেউ এসে পা ছুঁয়ে দিল। সে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল, এই সুখ যদি স্বপ্ন হয়, আমি চাই না এই স্বপ্ন কোনোদিন ভাঙুক। অন্য ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে কায়নাতের কোমর জড়িয়ে ধরল পেছন থেকে। কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, স্বপ্ন নয়, বাস্তব। এ সুখ আমি তোমায় দিয়ে গড়ে তুলেছি আর আজীবন ধরে রাখবো। কায়নাত চোখ টিপে মুচকি হেসে বলল, কিভাবে ধরে রাখবেন? সুখ তো বাতাসের মতো, ধরে রাখা যায়। যে সুখ তোমার থেকে আসে তাকে বুকে আগলে রাখাই যথেষ্ট। কায়নাত হেসে তার বুকের উপর মাথা রাখলো। কিছুক্ষণ সমুদ্রের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সে হাত ফসকে আবার ছুটে গেল বালির উপর দিয়ে। অর্ণ এবার সত্যি দৌড় দিল তার পিছু পিছু। কায়নাত খিলখিলিয়ে হেসে পেছনে তাকিয়ে বলল, পারবেন না, ধরতে পারবেন না আমাকে? অর্ণ পিছু ছুটে বলল, ধরতে পারবো না মানে? সারা জীবন তো ধরে রাখবো তোমায়। দুজন বালির উপর ছুটতে ছুটতে শেষে একসাথে থেমে গেল। ঢেউ এসে ভিজিয়ে দিল তাদের পা। সমুদ্রের হাওয়া দুজনকে জড়িয়ে ধরল অদৃশ্য আলিঙ্গনে। কায়নাত শ্বাস নিতে নিতে হেসে বলল, আপনি পুরো রিসোর্ট বুক করেছেন শুধু আমার জন্য? অর্ণ তার ভেজা চুল সরিয়ে দিয়ে গম্ভীর অথচ কোমল গলায় বলল, হ্যাঁ, আমি চাই না এই সুখের মাঝে অন্য কারো কোলাহল ঢুকে পড়ুক।
এই রিসর্ট, এই সমুদ্র, এই রাত, সব শুধু তোমার আর আমার। কায়নাতের চোখ ভিজে উঠল অদ্ভুত আবেগে। সে নরম গলায় বলল, এত সুখের ছোঁয়া দেখাচ্ছেন, এই সুখ আদৌ সইতে এই কপালে সইবে? সুখের ছোঁয়া দেখাচ্ছেন, এই সুখ আদৌ সইতে এই কপালে সইবে? এই কপালে। অর্ণ তার দুই হাত ধরে কপাল ঠোঁট ছুঁয়ে দিল, মৃদু স্বরে বলল, আপনি থাকলেই আমি পূর্ণ। যতদিন বেঁচে আছি ততদিন দুঃখের আঁচ লাগতে দিব না। কায়নাত কিছুক্ষণ নীরব থাকলো। ঢেউ ভেঙে আবার ফিরে গেল সমুদ্রে। তারপর ধীরে ধীরে মাথা নামিয়ে অন্যের বুকে লুকিয়ে বলল, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। অর্ণ চোখ বন্ধ করে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চারপাশে শুধু সমুদ্রের শব্দ, বাতাসের মিষ্টি শীষ আর চাঁদের আলোয় ভিজে থাকা ভালোবাসা ছিল। অর্ণ গাড়ি চালাচ্ছে চৌধুরী বাড়ির রাস্তায়। তারা আজ ঢাকায় ফিরছে। কায়নাত ঘুমিয়ে গেছে গাড়িতে। পেছনের সিটে স্বার্থ মেহরব কানে কোলে মাথা রেখে চিপস খাচ্ছে। তারা গুলশানে 2 থেকে অন্যের গাড়িতে উঠেছে। স্বার্থ চিপস খেতে খেতে আর চোখে অন্যকে দেখে বলল, দিনকাল কেমন যাচ্ছে সোনা? ওকে নিয়ে ভালোই তো ঘুরতে শুরু করেছ। অর্ণ বিরক্ত হলো, তবুও শান্ত গলায় বলল, ভালো। তুই কি মানুষ অর্ণ? রোবটের মতো থাকিস কেন? চুপ কর স্বার্থ, মেজাজ খারাপ করবি না। খালি তোর বোনকে বিয়ে করি, তারপর বোঝাবো মজা। খানিকক্ষণ পর চৌধুরী বাড়ি ফিরতে গাড়ি থামলো বাড়ির সামনে। স্বার্থ আর মেহরাব নেমে যেতেই অর্ণ কায়নাতের গালে হাত রেখে মৃদু স্বরে ডেকে উঠল, কায়নাত। কায়নাত পিটপিট করে চোখ খুলল। অর্ণের দিকে ঘুম জড়ানো চোখে তাকাতেই অর্ণ গাড়ির দরজা খুলে বলল, আমরা চলে এসেছি, নামো। ওরা বাড়ির ভিতরে আসতেই দেখতে পেল বাড়ির সবাই নিচেই উপস্থিত। নিধি, নিশা আর নুসরাত কায়নাতকে টেনে নিয়ে গেল উপরে। অর্ণ নিজের ঘরে ফ্রেশ হতে গেল। স্বার্থ বেলি বেগমের পাশে আদালের সামনে বসেছে। মেহরাব চুপচাপ আয়মানের সাথে কথা বলছে। স্বার্থ বেলি বেগমের কানে কানে বলল, ডার্লিং, তোমার নাতনিকে আমার ভীষণ পছন্দ, অনুমতি দিলে নিকাহ করব। বেলি বেগম ঠোঁট বাঁকিয়ে তাকালেন, কিছুটা ভাব নিয়ে বললেন, তোমার সাথে কেন বিয়ে দিব স্বার্থ? আমার পুতুলের মতো নাতনিকে তোমার মতো বুড়োর সাথে বিয়ে দেওয়ার প্রশ্ন আসে না। তুমি চাইলে আমি রাজি আছি বিয়ে করতে। স্বার্থের চোখ কপালে। সে আতঙ্কিত হয়ে বলল, কি বলো ডার্লিং? তোমাকে বিয়ে করলে আমার নিশু সোনার কি হবে? সে সতী নিয়ে সংসার করবে না? তাহলে তাকে ভুলে যাও। এ অন্যায় আল্লাহ সইবে না ডার্লিং। বেলি বেগম হেসে ফেললেন। সাথের পুরুষালে হাত মুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বললেন, নিশা আমার সবকিছু বলেছে। যদি ভাগ্যে তোমরা দুজন দুজনের জন্যই থাকো, তাহলে আগলে রেখো ওকে, কখনো কষ্ট দিও না। শান্ত মুচকি হাসলো, মাথা নাড়িয়ে বলল, আমার জান সে। আদাল পাশ থেকে বলল, মানুষের প্রেম কাহিনী দেখতে দেখতে চোখ তেতো হয়ে গেল। রং ঢঙের অভাব নেই। প্রেমের প্রেমে পড়, তারপর বুঝবি রং ঢং কাকে বলে। উপরে নিশার ঘরে বসেছে সবাই। কায়নাতকে বিছানার মাঝখানে রেখে ওরা 3জন ঘিরে বসেছে। কায়নাত হতভম্ব হয়ে ওদের 3জনকে দেখে শুকনো ঢোক গিলে বলল, তোমরা আমাকে এই ঘরে নিয়ে এলে কেন? নিধি কায়নাতের গাল টেনে দিয়ে বলল, বাবা, জামাই ছাড়া ভালো লাগে না বুঝি? ইস, কি বলো এসব? নুসরাত বলল, কোথায় গিয়েছিলে তোমরা? 3 দিন জামাই নিয়ে ঘুরে এলে? লজ্জায় মুখ লাল হয়ে এলো কায়নাতের। চোরা চোখে সবার দিকে তাকিয়ে মাথা নিচু করলো সে। নিধি কাঁধে হাত দিয়ে ধাক্কা মেরে বলল, বল কোথায় গিয়েছিলি? আমি তো চিনি না, কিন্তু একটা রিসর্ট ছিল। বাহ, কি রোমান্টিক! কি কি করলি সেখানে গিয়ে? আমাদের একটু বল। নিধি আপু, এসব বলা যায়? তার মানে কুছ কুছ হো গেয়া? নিশা বিছানায় মাথা রেখে মুখ বাঁকিয়ে বলল, কায়নাত, আগে বলো তো, আমার ভাই নাকি কায়নাত আগে বলতো আমার ভাই নাকি আনরোমান্টিক, করলার মতো তেতো। আর এখন দেখো, এরা একটা সময় কাটানোর জন্য এরা একা সময় কাটানোর জন্য বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। কায়নাত লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। নুসরাত ঠোঁট চিপে হাসছে। নিধি হালকা কেসে গলা পরিষ্কার করে বলল, স্বামীর আদর্শ হক পেয়েছিস বুড়ি? কায়নাত বিছানা থেকে হুড়মুড়িয়ে নেমে পড়ল। চোখ পাকিয়ে সবার দিকে তাকিয়ে বলল, জামাই তো আদর্শ হক করার জন্যই। তোমার জামাই তোমাকে সোহাগ করলে আমাকে করবে না? তোমরা সবাই খুব খারাপ, যাও তো।
দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল কায়নাত। ওরা তিনজন হু হু করে হেসে উঠল। নিশা বলল, ভাইয়া ওর খেয়াল রাখার জন্য আমার কলেজে ওকে ভর্তি করে দিয়েছিল, তোমরা জানো? ওর জন্য কত টাকা পেয়েছি ভাইয়ার কাছ থেকে? নুসরাত নিশার মাথায় গাঁটটা মেরে বলল, তাই তো বলি, ভাইয়া তোকে এত টাকা দেয় কেন? নিশা খিলখিল করে হেসে উঠল, বলল, ওদের দুজনকে দেখলে আমার অনেক হিংসা হয়। স্বার্থ হয় শুধু বকে আমাকে, বিয়ের পর সোহাগ করবে। নিশা মুখ বাঁকালো। তিনজন মিলে আলাপ আলোচনায় ঘরটা মাতিয়ে রাখলো। কায়নাত অর্ণের ঘরে এসে ওয়াশরুমে গিয়ে সোজা গোসল করে বের হলো। অর্ণ কায়নাতের ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। মেয়েটার শরীর খারাপ, চোখে মুখে অদ্ভুত ক্লান্তি। অর্ণ আর চোখে ওর বদনখানা দেখে বলল, শরীর বেশি খারাপ লাগছে? কায়নাত মাথা নাড়িয়ে না বোঝালো। অর্ণ তোয়ালের বারান্দায় দিয়ে এসে বউয়ের পাশে বসে কাছে টেনে নিল। কায়নাত চোখ বন্ধ করলো স্বামীর বুকে মাথা রেখে। অর্ণ হাত বুলিয়ে দিল মাথায়। একটু ঘুমাও যান। কায়নাত বলল, আমার কিছু ভালো লাগছে না। কেন? আপনি সত্যি চলে যাবেন? অর্ণ উত্তর দিল না। কায়নাত আর উত্তর শুনতে চাইল না। নীরবতায় ঘুম গাঢ় হলো মেয়েটার। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে কায়নাতকে বালিশে শুয়ে দিয়ে ঘরের লাইট বন্ধ করলো। সকালবেলা কায়নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে অর্ণের ঘর পরিষ্কার করলো। কিছুদিন না থাকায় সব নোংরা হয়ে গেছে। অর্ণ অফিসে চলে গেছে। নিশা গেছে পরীক্ষা দিতে। বাড়িতে এই মুহূর্তে মেয়েরা ছাড়া আর কেউ নেই। নিধি কয়েকদিন পরে খুলনা যাবে, তার পরীক্ষা সামনে মাসে। কায়নাত নিধির শরীর ঘেঁষে সোফায় বসে আছে ড্রয়িং রুমে। বেলি বেগম কায়নাতের শুকনো মুখ দেখে বললেন, বড় বউয়ের মন খারাপ কেন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, কোথায় নানি, আমি ঠিক আছি। তা তো দেখতেই পারছি। আমার নাতি বকেছে তোমায়? না না, উনি কেন বকবেন? তাহলে? কায়নাত সোজা হয়ে বসলো, বলল, কিছু হয়নি, চিন্তা করবেন না। বেলি বেগম আর ঘাটলেন না। নুসরাত ফোনে সময় দেখে বলল, 11টায় চেক আপ আছে আমার। কে যাবে আমার সাথে? নিধি আর কায়নাত দুজনেই যেতে চাইলো। ওরা রেডি হয়ে নিচে নামতেই গাড়ির ড্রাইভার রওনা হলো হসপিটালের রাস্তায়। নিধি আর চোখে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বাইরের দিকে তাকিয়ে আছে এক মনে। নিধির মনে হলো নুসরাত কিছু নিয়ে খুব চিন্তায় আছে। সে ধীরে স্বরে বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো আপু? নুসরাত চমকে তাকালো। হ্যাঁ। তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? না তো। কেমন যেন লাগছে কয়েকদিন ধরে তোমাকে। শরীরটা ভালো থাকে না, জানোই তো। নিধি মাথা নাড়লো। হসপিটালে পৌঁছে নুসরাতের চেক আপ করে ওরা বের হলো হসপিটাল থেকে। প্রেম আজ কোন হসপিটালে গেছে যেন। নিধির খারাপ লাগলো প্রেমের সাথে দেখা না হয়। বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় নুসরাত শুয়েছিল নিজের ঘরে। হঠাৎ ফোন বেজে ওঠায় ঘুম ঘুম ভাব ছুটে গেল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে অস্বস্তিতে ফোন বন্ধ করে রাখলো। বেলি বেগম কিছুক্ষণ পর ঘরে ঢুকলেন, নুসরাতকে ফল কেটে দিয়ে গেলেন। নিচে বেহরুজ বেগম কায়নাতের জন্য নারকেলের পুলি পিঠা বানাচ্ছেন। কায়নাত শাশুড়ির পাশে বসে সবকিছু দেখছে লক্ষ্মী মেয়ের মতো। সাইমা গালে হাত দিয়ে বসে আছে উবু হয়ে। কায়নাত সাইমাকে আর চোখে দেখে বলল, আপু, আম্মু, সাইমা আপুর বিয়ে হবে না? হিয়ান ভাই তো 4 বউ নিয়ে দিব্যি সংসার করছে। সাইমা মুখ ফুলিয়ে তাকালো। বেহরুজ বেগম শব্দ করে হেসে ফেললেন, বললেন, 4 বউ নিয়ে সংসার আর কোথায় হচ্ছে? এক বাড়িতে 4 বউকে রেখেছিল বলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বড় বউ। কায়নাত হতভম্ব হয়ে বলল, আগুন? হ্যাঁ, আগুন। তারপর থেকে ছেলেটার কপালে দুঃখ লেগে আছে। শুনেছি ছোট বউয়ের নাকি বাচ্চা হবে। কায়নাত শুকনো ঢোক গিলল। এককালে তার সতীন নিয়ে সংসার করার ভীষণ ইচ্ছা ছিল। তখন বুদ্ধি শুদ্ধি হয়নি, তবুও সে ভাবত সতীন নিয়ে সংসার করলে একটা বোন পাওয়া যাবে। আর এখন জামাইয়ের ধারে কাছে কোনো মেয়ে মানুষ দেখলেই শরীর পিত্তি জ্বলে যায়। সময়ের তালে তালে দিন গড়াচ্ছে নিজ গতিতে। নিশার পরীক্ষা শেষ হয়েছে, মাসখানেক হতে চলল। নিধি খুলনা গেছে বেশ কয়েকদিন হয়েছে। অর্ণ আজ অফিসের লাস্ট ডে। তার সামনের সপ্তাহে অর্থাৎ 27 তারিখ শুক্রবারে ফ্লাইট। আজ চৌধুরী বাড়ি টুকটাক খাবারের আয়োজন চলছে। নিশা আজ গাঢ় গোলাপি রঙের একটা গর্জিয়াস সিল্ক শাড়ি পরেছে। নুসরাত তার উঁচু পেট নিয়ে নিশার ঘরে বিছানায় বসে আছে। কায়নাত নিশার সাজ দেখে গাল ভরে হাসলো। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আপু। নিশা লাজুক হাসলো। কায়নাত নিজের পরনের শাড়ি ঠিক করে আয়নায় নিজেকে একবার দেখে নিল। নুসরাতের ক্লান্ত বদন পানে তাকিয়ে বলল, চলো আপু, তোমাকে আমি নিচে নিয়ে যাই। নুসরাত মাথা নাড়িয়ে কষ্ট করে উঠে দাঁড়ালো। নিশাকে দেখে ওরা নিচে নামতে দেখতে পেল সার্থ আর তার পুরো পরিবার হাজির। কায়নাত সবাইকে সালাম দিল।
শেহেরও এসেছে সার্থর সাথে। নুসরাত গিয়ে বসলো বেলি বেগমের পাশে। শের নুসরাতের চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। মেয়েটার চোখের নিচে কালি পড়েছে, আগের থেকে অনেক বেশি গুলুমুলু হয়েছে। প্রেম বাবার পাশে বসে আছে। আদাল আর আইমান বাইরে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। অর্ণব বোধহয় অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে। মাশফিক চৌধুরী কায়নাতের দিকে তাকালেন, বললেন, অর্ণ কোথায় মা? কায়নাত বলল, বাবা উনি বোধহয় ফ্রেশ হচ্ছেন, যাও গিয়ে ডেকে নিয়ে এসো। কায়নাত অর্ণর ঘরে এসে দেখলো লাট সাহেব গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। কায়নাত পেছন থেকে গলা উঁচিয়ে বলল, সবাই তো চলে এসেছে, আপনাকে ডাকছে নিচে। অর্ণ ঘাড় ঘুরিয়ে বউয়ের দিকে তাকালো। আজ বউ তার লাল টুকটুকে শাড়ি পরেছে। সে চুল ঠিক করে কায়নাতের কাছে এগিয়ে গিয়ে বউয়ের কাজ জড়িয়ে ধরলো। ঘরের বাইরে বের হতে হতে ফিসফিস করে বলল, অর্ণ চৌধুরীর লাল বউ আজ বউ সেজেছে আবার? কায়নাত উত্তর দিল না, মুখ ভার। সে দাঁড়িয়ে গেল। কায়নাতকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা কেন বলছো না? কি বলবো? কি বলবে মানে? এমনি তো কান ঝালাপালা করে দাও, আজ কি হলো? কিছু হয়নি। অর্ণ আর খাটল না। কায়নাতের হাত ধরে নিচে নেমে এলো। সে বাবার পাশে গিয়ে বসতে সার্থর বাবা বললেন, অর্ণর কি খবর? তোমার নাকি ডেট করেছে? অর্ণ মাথা নাড়ল। মাশফিক চৌধুরী বললেন, কত করে বারণ করলাম তবুও শুনলো না। দেশে বউ সংসার রেখে বাইরে গিয়ে থাকার কোনো মানে হয়? সেটাই তো কথা, বউ রেখে আবার বাইরে যাওয়ার কি দরকার অর্ণ? অর্ণ কোনো উত্তর দিল না। কায়নাত অর্ণের দিকে তাকিয়েছিল উত্তরের আশায়। এই একটা প্রশ্ন সে হাজারবার করেও কোনো উত্তর পায়নি। অর্ণ নিজের সিদ্ধান্ত অটুট, সে যাবে মানে যাবেই। কায়নাত নিশাকে নিয়ে এলো কিছুক্ষণ পর। সার্থ আর নিশাকে পাশাপাশি বসানো হলো। আজ সার্থর পরিবার সার্থ সোনা পাখিকে দেখতে এসেছে তার জন্য। হয়তো আজ বাগদান হবে। সামনে তো সার্থদেরও চলে যেতে হবে। আর মাসখানেক আছে তারা। সার্থ চাইছে নিশার সাথে বাগদানটা যেন সেরে রাখা হয়। সার্থর মা দুজনকে একসাথে দেখে মিষ্টি করে হাসলেন। নিশার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে যে সত্যি একটা ছোট পাখি বিয়ে করতে চাইবে কখনো ভাবিনি। আমি ভাবতাম নিশাকে হয়তো বোনের নজরেই দেখে, আর এখন দেখছি বোন নয়, বউ বানানোর জন্য আমার পা ধরে কাঁদছে। সবাই হেসে উঠল। সাত সবার সামনে বেহায়ের মতো নিশার দিকে তাকিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, শোনা, তোকে আজ পাক্কা বউ বউ লাগছে। নিশা হেসে ফেলল। প্রেম সামনে থেকে নাক ছিটকে বলল, বিয়ে এখনো হয়নি, এত ফুসুর ফুসুর কিসের? সাত দাঁত কটমট করলো। এই বজ্জাতটাকে কোনো কালেই মন খুলে একটু প্রেম করতে দেয়নি, সবসময় পিছু লেগে কোনো না কোনো ঝামেলা পাকিয়েছে। প্রেম স্বার্থ দৃষ্টি দেখে মুখ বাঁকালো। বউয়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে, আর এদিকে স্বার্থ এসেছে বিয়ে ঠিক করতে। এই দুঃখ সইবে কি করে? আংটি বদল হলো তাদের। দুজনকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। কায়নাত মেহমানদের খাতির যত্ন করতে ব্যস্ত। শের ভীষণ চুপচাপ। অনেক খেয়াল করলো ওর নীরবতা। নুসরাত নাদের কাঁধে মাথা রেখে সবার আলাপ আলোচনা শুনছে। ছাদের দোলনায় দুই প্রেমিক প্রেমিকা বসে আছে পাশাপাশি। নিশার ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে প্রথম থেকেই। কাজল রাঙা চোখটা আজ খিলখিল করে হাসছে তার মতোই। শান্ত তার ছোট্ট পাখির মাথায় হাত বুলিয়ে বলল, কিরে এত খুশি কেন? নিশা মুচকি হেসে স্বার্থর দিকে তাকালো। হঠাৎ তার গালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের সত্যি বিয়ে হবে। কেন হচ্ছে না? আমি না কথা দিয়েছিলাম। নিশা জড়িয়ে ধরলো ওকে, বলল, তোমাকে অনেক ভালোবাসি আমি। স্বার্থ ঠোঁটের কোণায় প্রাপ্তির হাসি, সুখের হাসি। স্বার্থ নিশার চুলের একগুচ্ছ কানে গুঁজে দিয়ে বলল, তোকে আমি ঠিক এমন ভাবেই চাই, লাজুক, একটু চুপচাপ, কিন্তু চোখ ভরা শুধু আমার নাম। তুমি আবার শুরু করলে, একটু পর কেউ এসে দেখলে কি ভাববে? কত সময় হয়ে গেছে দেখেছো? দেখুক না, আমি গর্ব করে বলবো, এটা আমার পাখি, আমার নেশা, ভবিষ্যৎ বউ। নিশা ঠোঁট টিপে হাসলো, ঘাড় উঁচিয়ে সার্থক চোখে চোখ রেখে বলল, তুমি কি আমার সারা জীবন এভাবেই আগলে রাখবে? কসম, তোকে কষ্ট দেওয়ার কথা আমি কখনো মাথায়ও আনবো না। আমার নিশু শুধু আমার ভালোবাসা পাবে। নিচে কায়নাত খাবার পরিবেশন করছে শাশুড়ির সাথে। সবাই খাবার টেবিলে বসেছে। নিশা সার্থর পাশে বসেছে। সে তাদের উল্টো দিকে। মাশফিক চৌধুরী শেহেরকে এত নীরব দেখে বললেন, শেহের তোমার কি হয়েছে? শের মাথা নাড়িয়ে বলল, কিছু না আঙ্কেল।
সবাই তো বিয়ে শাদী করে ফেলছে, তুমি কবে করবে? শের মুচকি হাসলো, বলল, করবো আঙ্কেল, একজনের উত্তরের আশায় আছি। সবাই বিস্মিত হয়ে তাকালো। সার্থ খুক খুক করে কেসে উঠল ওর কথা শুনে। কানাত তাড়াতাড়ি পানি এগিয়ে দিতে সার্থ পানি খেয়ে শেহরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বললি? শের বিরক্ত হলো স্বার্থের কাজে, কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিল সে। রাতে খাওয়া দাওয়ার পর স্বার্থরা বেরিয়ে এলো চৌধুরী বাড়ি থেকে। স্বার্থ তার পরিবারকে পাঠিয়ে দিয়ে শেহরের বাইকে উঠলো। বেশ কিছু দূরত্ব যাওয়ার পর লেকে গিয়ে গাড়ি থামালো শেহর। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখলো। স্বার্থ ঠোঁট কামড়ে ওর হাবভাব দেখে ভ্রু কুঁচকাল। সে আজ ভীষণ অবাক হয়েছে শেহরের কথা শুনে। শের তো কখনো কিছু লুকায় না, তাহলে আজ কি হলো? কেন এবার এত অদ্ভুত লাগছে ওকে? সে শেহরের পাশে পা মিলিয়ে শান্ত গলায় বলল, কে সে? তুই কি পাগল শেহর? বুঝে শুনে কথা বলছিস? শেহর পুকুর পাড়ের সামনে গিয়ে জুতা খুলে বসলো। আর ঠিক পাশে স্বার্থ। চারপাশে মানুষ আছে বেশ। আকাশে জ্বলজ্বল করছে তারাগুলো। শেহর আকাশপানে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ে বিষণ্ণ গলায় বলল, আমি সমাজ মানি না স্বার্থ। এই সমাজ আমাকে একবেলা খাবার জুটিয়ে দেয় না যে আমি সমাজের কথা ভেবে হৃদয়ের অনুভূতি চাপা দিয়ে রাখবো। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তার গর্ভে অন্য এক পুরুষের বাচ্চা বলে? নাকি পূর্বে তার বিয়ে হয়েছিল বলে? শত শুকনো ঢোক গিলল। শের সিগারেটের স্বার্থের দিকে এগিয়ে দিয়ে মাথা ঝুঁকিয়ে খামচে ধরলো চুলগুলো। আমার ভালো লাগছে না কিছু। নুসরাত জানে? জানে। কি বলেছে? হুম। শত দীর্ঘশ্বাস ফেলল। আজ সে খেয়াল করেছিল নুসরাতের অস্থিরতা। এখানে ঠিক কি বলা উচিত সে বুঝতে পারছে না। সে শেহরের কাঁধে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, ভালোবাসা কখনো জোর করে হয় না দোস্ত। তার নিজের একটা জীবন আছে, পছন্দ আছে। তার সিদ্ধান্তকে তো সম্মান করা উচিত। কিন্তু জীবন তো আর পড়ে থাকবে না। তাই 1% আশা থাকলেও চেষ্টা করে যাওয়া উচিত। শেহর কোনো উত্তর দিল না, চুপচাপ তাকিয়ে রইল পানির দিকে। আল্লাহ যা করবেন তাই কবুল হোক, সেটা পূর্ণতা কিংবা অপূর্ণতা। রাত হয়েছে বেশ। কায়নাত কাজ শেষ করে ঘরে এলো। অর্ণ কায়নাতকে দেখে ল্যাপটপ বন্ধ করে রাখলো। কায়নাত অর্ণকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আয়নার সামনে বসে চুলগুলো বেনুনি গেথে ঘরের লাইট বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়লো। অর্ণ আশ্চর্য হয়ে বউয়ের কাণ্ড দেখলো। মেয়েটা রেগে আছে কি নিয়ে? না বললে বুঝবে কি করে? সে কায়নাতের চুল টেনে ধরতে কায়নাত চিৎকার করে উঠল, কি সমস্যা? বিরক্ত করছেন কেন? ইডিয়েট, থাপ্পড় মেরে দাঁত ভেঙে ফেলবো। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? কি কথা বলবো? আপনার সাথে কি নিয়ে কথা বলার আছে আমার? অর্ণের মেজাজ ঠান্ডা করলো। জোর করে কায়নাতকে কাছে টেনে নিয়ে তাকালো বউয়ের রাগান্বিত আনন খানায়। ডিম লাইটের আবছা আলোয় স্পষ্ট কিশোরীর রাগ। অর্ণ সময় নিয়ে বউয়ের ওষ্ঠে চুমু খেলো, নরম গলায় বলল, কি হয়েছে জান? কিছু হয়নি। আমাকে কি এখন আর ভালো লাগে না? বুড়ো হয়ে যাচ্ছি? দেখতে খারাপ লাগছে? কায়নাত নাক ছিটকালো, দাঁত চিবিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি আপনার দেহে চেয়ে আপনি কি বলতে চাইছেন? আমি আপনার দেহ চেয়েছি এতদিন? ছি মার্কা কথা বলে না বউ, এসব বাজে কথা। নাটক করবেন না। আপনার সমস্যা কি সেটা বলুন। আমার আবার কিসের সমস্যা? আপনি কেন আমার থেকে দূরে থাকতে চাইছেন? আমি অনেকদিন ধরে খেয়াল করছি আপনি আমার কাছেও আসছেন না। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, এই সময় আমাদের কিছুটা দূরত্ব দরকার। তুমি পাগলামো করলে নিজেকে ধরে রাখা কষ্ট। দূরত্ব কেন দরকার? শোনো মেয়ে, বছরখানেক পর তোমার পরীক্ষা। এখনো তুমি খুব ছোট। এই সময়ে এত স্বামী স্বামী করবে না, না হলে পড়াশোনার ক্ষতি হবে। আপনি কাছে না থাকলে আমি পড়বো না। পাগলামি করো না। আপনি কাছে কেন আসছেন না? অন্য শ্বাস টানলো। বিবাহিত সকল নারী পুরুষের শারীরিক চাহিদা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু কিন্তু অর্ণ চাইছে না কায়নাতের সাথে বেশি ঘনিষ্ঠিত হতে। সে যখন চলে যাবে তখন কায়নাতের একাই থাকতে হবে। এসব স্বামী সংসার নিয়ে পড়ে থাকলে আর পড়াশোনা করা হবে না মেয়েটার। কায়নাত হাত বাড়িয়ে অর্ণের গলা জড়িয়ে ধরলো। অর্ণ কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করে না জান, অনেক রাত হয়েছে, ঘুমাও। আপনি ডাকলে আমি কখনো বারণ করেছি? আজ আমি যখন নিজে থেকে কাছে আসতে চাইছি, আপনি কেন বারণ করছেন? অর্ণ চোখ বুঝলো এক মুহূর্ত। সে খুব ভালো করেই জানে এই মেয়েটার অভিমান কেবল কথায় থামানো যাবে না। এত অল্প বয়সে কায়নাতের প্রতি ভীষণ নির্ভরশীল হয়ে উঠেছে। আগেও বহুবার তারা স্বামী স্ত্রী সম্পর্ক করেছে। ফলস্বরূপ
ফলশ্রুতিতে এখন পড়াশোনার চেয়ে সংসার স্বামী ভালোবাসে কানাতের মাথায় ঘুরপাক খাচ্ছে। সে এই একটা জিনিসের জন্য বহুদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। সে দীর্ঘশ্বাস ফেলল। শোনো জান, তুমি যদি আজ শুধু আমার পেছনে পড়ে থাকো, কাল তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তুমি ভেবে দেখো, পরীক্ষা, স্বপ্ন সবকিছু বাদ দিয়ে যদি শুধু আমায় আঁকড়ে ধরো, তাহলে পরে আমাকেই দোষ দিবে। আমি চাই না তোমার ব্রাইট ফিউচার এভাবে ধ্বংস হয়ে যাক। কায়নাত অন্যের বুকে মুখ গুজে মাথা নাড়ল। আপনি কাছে না থাকলে আমি পড়াশোনা করব না, কিছু করব না। আপনাকে চাই আমার। অর্ণের বুক হাহাকার করে উঠল। সে বউকে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, পাগল মেয়ে, আমি তোমার জীবনকে কষ্ট হতে দিতে চাই না, এমন পাগলামি করো না। নষ্ট হতে দিতে চাই না, এমন পাগলামি করো না জান। কিন্তু কায়নাত কোনো যুক্তিই শুনছে না। ওর চোখে কেবল একটাই চাহনি, অর্ণকে পেতে হবে, একেবারে কাছে। তার চুল অর্ণের গলায় ছুঁয়ে যাচ্ছে, কণ্ঠ ভিজে আসছে কান্নায় ভরা আকুতি নিয়ে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আমায় ভালোবাসেন না, তাই দূরে সরে যাচ্ছেন। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বউয়ের মুখটা নিজের হাতে তুলে নিয়ে চেপে ধরল। চোখে চোখ রেখে গম্ভীর অথচ কোমল গলায় বলল, এসব কেমন কথা কায়নাত? তুমি বড় হচ্ছ না আস্তে আস্তে? আর কবে বুঝবে আমার কথা? কায়নাত ঝাঁকিয়ে মাথা নাড়ল। না, আমি বুঝবো না। আমি শুধু আপনাকে চাই। আপনি আমাকে ছেড়ে দূরে থাকবেন, এটা আমি মেনে নিতে পারবো না। অন্য জানতো আর বোঝানো যাবে না। মেয়েটা যতটা জেদি ততটাই অসহায় এই মুহূর্তে। ওর কণ্ঠ, চোখে ছোঁয়ায় যে আকুতি, তা উপেক্ষা করার মতো ক্ষমতা তার নেই। অনেক চেষ্টার পরও নিজেকে আর আটকাতে পারল না। শেষমেশ সমস্ত দ্বিধা ভেঙে অন্য বউয়ের সঙ্গে তাল মিলিয়ে দিল। চুপচাপ অন্ধকারে ঘরে শুধু হৃদস্পন্দনের শব্দ, ভালোবাসার বেখেয়াল স্পর্শ, সব মিলিয়ে তারা আবারও এক হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হলো। অর্ণার বুকের মাঝখানে শক্ত করে জড়িয়ে ধরেছে বউকে। মেয়েটা উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। ছোট আদুরে বউয়ের কোনো আবদারই সে ফেলতে পারে না। যখন যেটা বলে সেটা চাই মানে চাই। এই পাগল মেয়েকে ছেড়ে দূর দেশে গিয়ে কিভাবে থাকবে? কষ্ট হবে না? বুকে ব্যথা হবে না একদিন না দেখলে? অর্ণ বউয়ের ঘুমন্ত মুখের দিকে তাকালো। ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। সে মৃদু হেসে কানাতের নাক টেনে বলল, এই নাক আমার, এই ঠোঁট আমার, এই চোখও আমার, আর এই পুরো পাগল মেয়েটাই আমার। কায়নাতের বলা কথাগুলো আজ সে নিজেই বলল। কায়নাত নাকে ব্যথা পেয়ে ঘুম ঘুম চোখে ঠোঁট ফুলিয়ে বলল, বিরক্ত করছেন কেন? ঘুমাতে দিন প্লিজ। কয়টা বাজে দেখেছো? কলেজ নেই তোমার? কায়নাত কাঁথা মুড়ি দিয়ে নিজেকে সিটিয়ে নিল অন্যের শরীরের সাথে। অন্য গম্ভীর কণ্ঠে বলল, এখন কিন্তু সত্যি বকবো কায়নাত। সব আবদার মেনে নিব, কিন্তু পড়াশোনা নিয়ে কোনো অজুহাত আমি শুনবো না। আমার শরীরটা ভালো লাগছে না, আজ যাব না আমি। অন ঘাড় ঘুরিয়ে বেডসাইডের টেবিলে দুটো ড্রয়ার খুলে কি যেন খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিস দেখতে না পেয়ে কায়নাতকে বলল, ওষুধ শেষ? কায়নাত শুকনো ঢোক গিলল। কিছুটা আমতা আমতা করে বলল, আছে, রেখে দিয়েছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে লক্ষ্মী মেয়ের মতো ওষুধগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে নিবে কেমন? হুম। কিছুক্ষণ পর কায়নাত এবং অন্য দুজনেই ফ্রেশ হতে নিচে নেমে এলো। বেলি বেগম ফোনে কি যেন করছিলেন। দুজনকে একসাথে দেখে তিনি গাল ভরে হাসলেন। কায়নাতের ভেজা চুল দেখে যেন একটু বেশি খুশি হলেন। অন্য বাড়ির বাইরে যেতেই কায়নাত বেলি বেগমের পাশে গিয়ে বসলো। বেলি বেগম কায়নাতের দিকে ভালো করে তাকালেন। মেয়েটা যেন আগের থেকে একটু বেশি সুন্দর হয়েছে। সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। আগের মতো বাচ্চা বাচ্চা ভাবটাও তেমন নেই। তিনি ঠোঁট টিপে হেসে বললেন, জামাই একটু বেশি ভালোবাসে তাই না? দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস। কায়নাত হঠাৎ বেলি বেগমের মুখে সকাল সকাল এমন কথা শুনে ভড়কে গেল। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকাতেই বেলি বেগম কায়নাতের গাল টেনে দিয়ে বললেন, খুব সুখী হবি, খুব সুখী হ। সকালে খাবার খাওয়ার সময় কায়নাত তেমন কিছুই খেলো না। তার খেতে ইচ্ছা করছে না। অর্ণ তবুও জোর করে ধমক দিয়ে হালকা খাবার খাইয়েছে। বিকেল 5টার দিকে সার্থ এলো মেহেরাব ও শেহেরকে নিয়ে। অর্ণের ঘরে মেহেরাব অর্ণের সাথে বসে ছিল, কিছু কথা বলছিল। কায়নাত দুজনের জন্য কফি এনে দিল। তার ফোন বাজতে কল রিসিভ করে বারান্দায় এগিয়ে গেল। ফুপুমা কল করেছে। সে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো ফুপুমা? সোহানা বেগম ফোনের ওপাশ থেকে বললেন, এখন একটু বেশিই ভালো আছি বুড়ি। সুরঞ্জনার বিয়ে ডেট ঠিক হয়েছে আজকে। 23 তারিখ গায়ে হলুদ আর 24 তারিখ বিয়ে। কায়নাত খুশিতে চিৎকার করে উঠল, উৎফুল্ল হয়ে বলল,
সুরঞ্জন আপুর বিয়ে ঠিক হয়েছে? আমাকে আগে বললে আমি আরো সপ্তাহখানিক আগে যেতাম ফুপুমা। সোহানা বেগম শব্দ করে হেসে উঠলেন, বললেন, কাল তো শ্বশুরবাড়ি যাব, সবাইকে দাওয়াত দিতে আসবো, আর তোকেও নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। কায়নাত কিছুক্ষণ কথা বলে কল কেটে ঘরে এলো। অর্ণব ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, চিৎকার করলে কেন? কে ছিল কলে? ফুপুমা কল করেছিল, সুরঞ্জনাপুর বিয়ে ঠিক হয়েছে, আমাকে কালকে নিয়ে যাবে ওই বাড়ি। মেহেরাবের মুখ শুকিয়ে এলো। অর্ণ দাঁত কটমট করে বলল, কোথায় যাবে তুমি? আমি এখানে আছি না? আপনিও আমার সাথে যাবেন তাহলে? আমি কোথাও যাব না, আর তুমিও যাবে না। কায়নাত মুখ ফুলালো। মেহেরাব কথা ঘুরিয়ে বলল, আচ্ছা কি নিয়ে যেন কথা বলছিলি, বল। আমার আবার বাড়ি ফিরতে হবে। নিশা নুসরাতকে নিয়ে ছাদে এসেছে। ওরা আসতেই স্বার্থ নিশাকে নিয়ে ছাদের অন্য সাইডে সরে গেল। নুসরাত উঁচু পেট নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না বলে শেহের চেয়ার এগিয়ে দিল। নুসরাত সেখানে বসতেই শেহের শুকনো ঢোক গিলল। নুসরাতের শরীর আগে থেকে ভার হয়েছে। বডি মেনটেন করা মেয়েটা আজ বেলুনের মতো ফুলে গেছে। দেখতে পুতুল পুতুল লাগে। নুসরাত আর চোখে শেরকে দেখে বলল, তুমিও বসো। শের তার সামনে দূরত্ব রেখে বসলো। নুসরাত লম্বা শ্বাস টেনে চেয়ারে গা ছেড়ে দিয়ে পেটে হাত রাখলো। শের দিকে আজ কোনো দ্বিধা ছাড়া চোখে চোখ রাখলো। শান্ত গলায় বলল, বলো কি বলবে? আর কতবার বলবো? শেহের ভাই, তুমি বুঝতে কেন পারছো না? শেহের মাথা নিচু করলো, পরপর উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উল্টো ঘুরে রেলিংয়ে নিকট গিয়ে দাঁড়িয়ে ব্যস্ত শহরের রাস্তায় দৃষ্টি রাখলো। ফের পিছু ফিরে নুসরাতের দিকে তাকালো। ঠোঁটের কোনো মুচকি হাসি টেনে বলল, আমার জীবন প্রথম নারী বলতে কেউ নেই। কখনো এসব ভালোবাসার সম্পর্কে জড়াইনি আমি। এমন নয় ভালোবাসা জন্মায়নি কারোর প্রতি। হয়েছিল, এক যুবতী মেয়ের প্রেমে পড়েছিলাম বহু বছর আগে। আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েটার মা বাবার কাছে তার হাত চাইব। কিন্তু আমার ভাগ্য ভীষণ খারাপ জানো। যাকে পাওয়ার জন্য দেশ ছেড়েছিলাম তাকে আমি পাইনি। সেই মানুষটা অন্য একজনকে ভালোবেসে বিয়ে করেছিল। নুসরাত শুকনো ঢোক গিলল, দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। শের হেসে ফেলল তা দেখে। সেই নারী ছিলে তুমি। আমি তোমাকে পাইনি ভেবেও ভীষণ খুশি হয়েছিলাম জানো। খুশি হয়েছিলাম এই ভেবে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে সংসার জুড়েছ। বদদোয়া দেইনি রাত পাখি। আমি সবসময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি তুমি যেন সবসময় সুখী থাকো। আমি তোমার সুখ চেয়েছি সব সময়। নুসরাতের চোখে পানি চিকচিক করছে। শের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই অবাধ্য অনুভূতির কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুদেরও কখনো বলিনি। তোমার তালাক হওয়ার পর বিবেক আটকালেও হৃদয়কে কখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। বারে বারে ছুটে এসেছি তোমাকে এক পলক দেখার জন্য। টাকা পয়সা সম্মান বাড়ি গাড়ি সব করেছি, কিন্তু যার জন্য করেছি তাকে হারিয়েছি। আমি বাংলাদেশে তোমার পাশে থাকলে কি তুমি আমায় ভালোবাসতে রাত পাখি? ভালোবেসে বলতে না, শেহের আমি তোমায় ভালোবাসি, বলতে না একবারের জন্য? নুসরাতের ঠোঁট ভেঙে এলো। শেহের বলল, কেঁদো না, তোমার চোখের পানি মানায় না। নুসরাত বলল, অজান্তে তোমাকে কষ্ট দিয়েছি আমি। আমি মাপ চাইলেও বোধহয় এর ক্ষমা হবে না। কিন্তু শেহের ভাই, ভালোবাসলেই যে পেতে হবে সেটা কোথায় লেখা আছে বলো? আমিও তো একটা মানুষকে ভালোবাসতাম, তাই বলে কি ওই মানুষটা আমার হয়েছে? অতীত অতীত ভুলে যাও, কি হয়েছে, কে ছিল, কেন হয়েছে সব ভুলে যাও। শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। তোমার অঙ্গে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে তাতে আমার কিছু যায় আসে না। তোমার গর্ভে অন্য এক পুরুষের সন্তান আছে, তাতেও আমার কিছু যায় আসে না। এই বাচ্চা নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। আমাকে আমাকে কি একটা সুযোগ দেয়া যায় না? শেহের ভাই, একটা সুযোগ। এই জীবনে তুমি ছাড়া আমার সব আছে। তোমাকে না পেলে গোটা একটা জীবন নিঃস্ব হয়ে যাবে। দয়া করে সব ভুলে যাও। এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি কি ছেলে খারাপ নাকি তোমায় সুখে রাখতে পারবো না? তোমার গর্ভের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। দরকার হলে আমি কখনো বাচ্চা জন্ম দিব না, তবুও একটাবার সুযোগ দাও আমাকে। শেহের ভাই, তুমি ভীষণ ভালো। তোমার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেই নারী যদি আমি হতে পারতাম তাহলে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করতাম। তুমি বেটার ডিজার্ভ করো, খুব ভালো। খুব করে দোয়া করি একটা লক্ষ্মী মেয়ে তোমার জীবনে আসুক, ভালোবেসে সকল অপূর্ণতাগুলো পূর্ণতায় রূপান্তরিত হোক। সে আর শব্দ করে হেসে ফেলল।
আমি তো তোমায় চেয়েছি রাত পাখি, শুধু তোমাকেই ভালোবেসে সারাটা জীবন পাড়ি দিতে পারবো। তুমি বুঝতে চাইছো না। চাইছি না। নুসরাত অস্থির হয়ে শেহরের থেকে উঠে পিছু ঘুরলো। শেহর বলল, এটাই তোমার শেষ সিদ্ধান্ত রাত পাখি? আমি তোমাকে পাবো না? নুসরাতের গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের পানি। গলা ধরাই সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, সম্ভব নয়। তুমি ভালো থাকো শেহর ভাই। নুসরাত। নিশা দৌড়ে এসে বোনকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সাত বাকরুদ্ধ হয়ে শেহরের চোখের পানি দেখলো। কোনোদিন এই ছেলের চোখে পানি দেখেনি সে। সব সময় সবাইকে হাসিয়ে হাসি খুশি রেখেছে, অথচ নিজের বুকের আস্ত এক পাহাড় চেপে রেখেছে। সার্থকে দেখে শেহর মুচকি হাসলো। কম্পিত কণ্ঠে বলল, হেরে গেলাম ভাই, ভালোবাসার কাছে হেরে গেলাম। হাঁটু ভেঙে এলো তার। সার্থ তাড়াহুড়া করে কাছে যেতেই শেহর সার্থকে জাপটে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিল সার্থ? কার সুখ কেড়েছিলাম আমি? আমি কেন পেলাম না আমার পাখিকে? সে কেন আমায় ভালোবাসলো না আল্লাহ? আমি আমি কেন পেলাম না?